তোমাদের দেখতে সুবিধে হচ্ছে, অসুবিধা হচ্ছে না আশা করছি। তো গতকাল আমরা ম্যাথ থেকে কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করেছিলাম, আর আজকেও চেষ্টা করব আরও কয়েকটি প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে সলভ করার। তোমরা যারা এই মুহূর্তে লাইভে রয়েছো রেসপন্স করবে, কারা কারা লাইভে রয়েছো। আমি তোমাদের সাথে এই মুহূর্তে চেষ্টা করছি আজকে ক্লাসটা শুরু করার। চলো প্রথমে যে ম্যাথটা আমরা দেখব আজকে এর জন্য, ম্যাথটা আমি বোর্ডে দিচ্ছি আর তোমরা সিলেবাস নিশ্চয়ই প্রত্যেকে জানো, আর কালকে যারা ক্লাস করেছিলে তারা তো নিঃসন্দেহে তোমরা জানোই যে আমরা কোন বিষয়গুলো আজকে করব। তো প্রথম অঙ্কটা হলো এক ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে গন্তব্যস্থলে যান এবং 5 কিলোমিটার বেগে ফিরে আসেন। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত ছিল? প্রথম যে অঙ্কটা, 1 নম্বর অঙ্ক, এক ব্যক্তি 4 কিলোমিটার গতিবেগে গন্তব্য স্থলে যান এবং 5 কিলোমিটার গতিবেগে ফিরে আসেন। ঠিক আছে, অর্থাৎ এই যাওয়া আর আসার ক্ষেত্রে তার যে গড় গতিবেগ সেটা জানতে চাওয়া হয়েছে। যাতায়াতের পথে তার গড় গতিবেগ কত ছিল? এটাই হচ্ছে আজকের ফার্স্ট ম্যাথ। অপশন হচ্ছে 4.4 কিলোমিটার পার আওয়ার। 4.4 কিলোমিটার পার আওয়ার এটা একটা অপশন। তারপর হচ্ছে 4.5 কিলোমিটার পার আওয়ার, 4.5 কিলোমিটার পার আওয়ার এটা একটা অপশন। তারপর হচ্ছে 4.8 কিলোমিটার পার আওয়ার, 4.8 কিলোমিটার পার আওয়ার। আরেকটা অপশন হচ্ছে 4.9 কিলোমিটার পার আওয়ার, 4.9 কিলোমিটার পার আওয়ার। এই 4টা অপশন রয়েছে। আশা করি বোর্ড দেখতে পাচ্ছ। এক ব্যক্তি 4 কিলোমিটার গতিবেগে গন্তব্যস্থলে যান এবং 5 কিলোমিটার গতিবেগে ফিরে আসেন। যাতায়াতের পথে তার গড় গতিবেগ কত ছিল? গড়ের অঙ্ক। এবং তোমরা কালকের অঙ্কগুলো দেখার পরে বলছিলে যে গতকালের অঙ্কগুলো যেগুলো ছিল যে আরেকটু যদি হার্ড লেভেলের হয় তাহলে ভালো হয়, এবং সেক্ষেত্রে আজকে চেষ্টা করা হয়েছে লেভেল মেনটেন করার ক্ষেত্রে। তবে একটা জিনিস মাথায় রাখবে যে সব প্রশ্নই সহজ আসবে সেটাও যেমন নয়, তেমন সব প্রশ্ন কঠিন আসবে সেটাও নয়, মিলিয়ে মিশিয়ে আসবে। তোমাদের 20টা ম্যাথের মধ্যে হয়তো 60% ম্যাথ আসবে সোজা,
আর 20% ম্যাথ মডারেট, আর 20% ম্যাথ আসবে হার্ড লেভেলের। তো এখানে যে ফর্মুলা রয়েছে তোমরা জানো যে যাতায়াতের ক্ষেত্রে যদি আমরা গড় গতিবেগ নির্ণয় করতে হয় তাহলে এই যে ফর্মুলাটা রয়েছে, এটা একটা ফর্মুলা রয়েছে 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এই যে ফর্মুলা 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এই ফর্মুলায় হচ্ছে এই ধরনের ম্যাথ আমরা করব। আর যদি কেউ শুধুমাত্র 4+5 ডিভাইডেড বাই 2 করে তাহলে যেটা আসবে 4.5, সেটাও কিন্তু এখানে অপশনে দেওয়া রয়েছে। হ্যাঁ, সেটাও অপশনে ভুল যেটা হতে পারে, তারা জানেন যে ভুলটা কোথায় হতে পারে, আর সেই হিসেবে অপশন দেওয়া থাকে যাতে কেউ কেউ সেই ভুলটাও করে বসে। তো সেক্ষেত্রে কিন্তু এটা 4.5 হবে না, এটা হবে 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এই ফর্মুলাতে অঙ্কটা করতে হবে। তাহলে যদি আমি এই ফর্মুলায় করতে চাই তাহলে এটা দাঁড়াচ্ছে 2x বলতে আমি প্রথম গতিবেগটাকে ধরবো, 2 ইন্টু এক্স বলতে আমি ধরবো 4, 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে ফর্মুলা। অর্থাৎ এখানে যদি আমি এটাকে সিম্পলিফিকেশন করি তাহলে 2 গুণন 4 গুণন 5 ডিভাইডেড বাই 4 যোগ 5, এটা হলো ফর্মুলা, তাই তো? তাহলে নেক্সট কি করব, এখানে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, 4 হচ্ছে 4 5 20 আর 20 দুগুণে 40, তাহলে 40 ডিভাইডেড বাই 9, এটা ভাগ করলে হচ্ছে কত, 40 ডিভাইডেড বাই 9 যখন করব তখন 40কে যদি ভাগ করে 9 দিয়ে 4 9 36 আসবে, এরকম 4 9 36 আসবে। তারপরে মাইনাস করে আসবে আবার কত, 4, একটা পয়েন্ট নিয়ে আমি নিলাম 0, আবার যখন 4 দেব তখন আসবে আবার কত, 36। ঠিক আছে, কিন্তু এটা চলতে থাকবে। আর এখানে অপশন দেওয়া রয়েছে এটা 4.4 কিলোমিটার পার আওয়ার, তাহলে ওটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, 4.4 কিলোমিটার পার আওয়ার যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ অঙ্কটা ছিল যে এক ব্যক্তি 4 কিলোমিটার গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং 5 কিলোমিটার গতিবেগে ফিরে আসে, তাহলে সমগ্র যাতায়াতের পথে তার গড় গতিবেগ কত ছিল। আর ফর্মুলা হলো এটা 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, যেখানে এক্সটা হচ্ছে যাওয়ার ক্ষেত্রে স্পিড আর ওয়াইটা হচ্ছে আসার ক্ষেত্রে স্পিড। তো এটাকে নিয়ে যদি আমি সিম্পলিফিকেশন করি তাহলে 4.5 আসবে, এবং এখানে এটা দেওয়া রয়েছে, 4.4 আসবে, এবং এখানে এই অপশনটা এতে দেওয়া রয়েছে। কিন্তু যদি আমি শুধুমাত্র 4+5 করে 2 দিয়ে ডিভাইড করি তাহলে এটা 4.5 আসবে, যেটা ভুল, সেটাও কিন্তু অপশনে দেওয়া রয়েছে। তাহলে সঠিক, যদি আমি নিয়মটা জানি তাহলে সঠিক উত্তরটা আমি বের করতে পারবো। আর যদি সাধারণভাবে যেরকম করে গড় আমরা করি সেই নিয়মে যদি গড় করি তাহলে কিন্তু এই অপশনটা আসবে, আর যেটা হচ্ছে উত্তরটা ভুল হবে। তাহলে 1 নম্বর অঙ্কটা আমরা করে ফেলেছি, এবার 2 নম্বর অঙ্কে যাব। চলো 2 নম্বর অঙ্কটা এবার দেখিয়ে দিচ্ছি আমি। দু নম্বর অঙ্কটা হলো একটি ট্রেন, দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 36 কিলোমিটার পার আওয়ার এবং 35 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে। 2 নম্বর অঙ্কটা ট্রেনের রয়েছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 36
বিপরীত দিক থেকে 36 কিলোমিটার প্রতি ঘন্টা 36 kmph এবং 45 kmph গতিবেগে চলছে, অর্থাৎ একটি আরেকটির দিকে ধাবিত হচ্ছে। প্রশ্ন করা হয়েছে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে 8 সেকেন্ডে অতিক্রম করলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনের এক যাত্রীকে 8 সেকেন্ডে অতিক্রম করলে প্রথম একটু ভুল লিখলাম, এটা ছিল প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের, যদিও এইভাবেও বের করা যেত। প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে 8 সেকেন্ডে অতিক্রম করলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? এটা হচ্ছে অঙ্কটা। অপশন হচ্ছে 100 মিটার, 180 মিটার, 200 মিটার আর 18 মিটার। 100 মিটার, 180 মিটার, 200 মিটার আর হচ্ছে 18 মিটার। এই হলো 4টা অপশন। দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 36 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসছে। প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে 8 সেকেন্ডে অতিক্রম করলে প্রথম ট্রেনের গতিবেগ কত? এটার উত্তর তোমরা কে করেছো আমি জাস্ট একবার দেখি। 4.4 না, এটার উত্তর তোমরা এখনো কেউ করোনি। অপশন দেওয়া রয়েছে 100 মিটার, 180 মিটার, 200 মিটার আর হচ্ছে 18 মিটার। 4টে অপশন দেওয়া রয়েছে। দেখো এখানে ব্যাখ্যাটা সহজ ব্যাখ্যা ছবির মাধ্যমে, যেহেতু একটি ট্রেন এদিক থেকে যাচ্ছে আর একটি ট্রেন উল্টো দিক থেকে আসছে। এটা ধরে নিচ্ছি এ থেকে বি এর দিকে যাচ্ছে আর এটা বি থেকে এর দিকে যাচ্ছে। তো এক্ষেত্রে যখন দুটো ট্রেন একই দিকে, মানে দুটো ট্রেন যখন একটি অপরটির দিকে ধাবিত হয়, তখন যে গতিবেগটা পাওয়া যায় দুটো ট্রেনের একত্রে, সেটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। সেটা হলো কি? আপেক্ষিক গতিবেগ। ঠিক আছে, আপেক্ষিক গতিবেগ। তাহলে এই ট্রেনটা হচ্ছে কত? 36 kmph কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটা হচ্ছে 45 kmph 45 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে? এটা প্লাস এটা। আপেক্ষিক গতিবেগ সমান 36 প্লাস 45 kmph কিলোমিটার পার আওয়ার। তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে? 45 আর 36, 5 6 11 1 7 1 8, 81 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আপেক্ষিক গতিবেগ হচ্ছে 81 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি এবার তোমরা করতে পারবে।
যে কত হবে ট্রেনটির দৈর্ঘ্য, তোমরা কমেন্ট করেছো এখানে 180 মিটার 180 মিটার দুজন কমেন্ট করেছো। চলো দেখি এখানে যে বিষয়টা, যখন কোনো একটি ট্রেন মানে এটা ম্যাথের ইয়েতে, ঠিক আছে, এটা ধরে নেওয়া হয় আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি লজিক্যালি করলে তো আরো অনেক কিছুই বেরিয়ে আসবে। তো যখন একটি ট্রেন যাত্রীকে অতিক্রম করে, তখন ধরে নেওয়া হয় যে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে। তো 8 সেকেন্ডে অতিক্রম করছে যাত্রীকে, 8 সেকেন্ডে অতিক্রম করছে যাত্রীটিকে। তাহলে প্রশ্ন করা হয়েছে যে ট্রেনটির গতিবেগ কত। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত, এবং এই যে প্রশ্নটি, এটা WPSI এর প্রশ্ন, 2021 সালে এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছিল এখানে। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে ট্রেনটির গতিবেগ রয়েছে, এই গতিবেগটাকে আমরা মিটারে নিয়ে আসতে পারি, না নিয়ে আসলেও কোনো অসুবিধা নেই। আমরা জানি কি 1 ঘন্টা 1 আওয়ার ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ড, এটা জানি। এটা জাস্ট আমি ফর্মুলা, আউটসাইড ফর্মুলা লিখছি একটা। আর 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার, ঠিক আছে। তাহলে এখানে এটা হচ্ছে গতিবেগ, অর্থাৎ 81 কিলোমিটার, 81 কিলোমিটারকে যদি আমি মিটারে নিয়ে যাই, এখানে ট্রেনটি যাচ্ছে 1 ঘন্টায় যাচ্ছে কত, 81 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টা বলতে কি 3600 সেকেন্ডে, 3600 সেকেন্ডে যাচ্ছে, 3600 সেকেন্ডে যাচ্ছে কত মিটার, 81 কিলোমিটার, অর্থাৎ 81,000 মিটার। সুতরাং 1 সেকেন্ডে যায় 81,000 ডিভাইডেড বাই 3600, সুতরাং 8 সেকেন্ডে যায় সমান 81,000 ইন্টু 8 ডিভাইডেড বাই 3600, তাই তো? এভাবেই তো হবে নাকি? ফর্মুলা, শর্টকাট ফর্মুলা তোমরা আছে জানো, দৈর্ঘ্য যখন আমরা টাইম এন্ড স্পিডের অঙ্কগুলো করি তখন একটা শর্টকাট ফর্মুলা আছে। তাহলে এখন যদি আমি কাটাকুটি করি তাহলে কি আসবে, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো কেটে দেওয়া হলো, দুটো জিরো কেটে দেওয়া হলো। এখানে এবার কাটাকুটি করব আমি 9 দিয়ে, এখানে যদি কাটি তাহলে 810কে যখন আমি 9 দিয়ে কাটবো তখন হবে কত, 9 9 81, 90। আর এখানে যখন কাটবো তখন হবে 4, এটা দিয়ে যখন এটাকে কাটবো তখন হবে 2, আর 2 দিয়ে যখন এটাকে গুণ করবো তখন হবে 180 মিটার। অর্থাৎ যারা তোমরা অপশন বি বলেছো তারা অনেক আগেই অঙ্কটাকে ঠিক করে নিয়েছো, তাই না? তাহলে এই ট্রেনের অঙ্ক থাকাটা ভীষণ স্বাভাবিক তোমাদের চাকুরির পরীক্ষার ক্ষেত্রে, এবং এক্ষেত্রে শর্টকাট রয়েছে, আমরা শর্টকাট আছে জানি, সেই শর্টকাট প্রয়োগ করে এখানে এই অঙ্কগুলোকে করতে হবে, না হলে কাটাকুটির ঝামেলায় বা প্যাচে পড়তে হবে। কিন্তু যখন আমি অঙ্কটা জানবো, পদ্ধতি জানবো, তখনই আমি শর্টকাটটার প্রয়োগ করতে পারবো, নচেত নয়। কোনো ট্রেনের যদি গতিবেগ বের করতে হয়, কোনো ট্রেনের বের করতে হলে, অর্থাৎ ট্রেনটি কত, মানে মিটারে কতটা, সেকেন্ডে কতটা যাচ্ছে, 1 সেকেন্ডে ট্রেনটি কতটা যাচ্ছে, কতটা দূরত্ব যাচ্ছে, সেকেন্ডে যদি গতিবেগ বের করতে হয়, ঠিক আছে, তাহলে যেটা করতে হয় যে টোটাল যে স্পিড আছে, টোটাল স্পিডকে আমরা গুণ করব 5/18, এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলা দিয়েই বেশিরভাগ অঙ্ক আমরা করতে পারবো।
এই ফর্মুলা দিয়েই বেশিরভাগ অঙ্ক আমরা করতে পারবো। তাহলে এখানে 1 সেকেন্ডে হচ্ছে যাচ্ছে এটা, 1 সেকেন্ডে যাচ্ছে এটা, তাহলে 22, তাহলে 8 সেকেন্ডে কতটা, তাহলে 8 সেকেন্ডে কতটা যাবে, 8 সেকেন্ডে যাবে সমান সমান, আমি একটু বড় করে লিখছি এখানে, 81 ইন্টু 5/18 ইন্টু 8। এটাকে যদি কাটাকুটি করা হয় তাহলে দেখবে একই রকম উত্তরটা আসবে। এখানে হচ্ছে 9 দিয়ে কাটছি, 2 হলো, এখানে 9 দিয়ে কাটছি তো 9 হলো, এখানে 2 দিয়ে যখন আমি 8কে কাটছি তখন 4 হলো, আর এটা 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 গুণ করলে হলো 180। তো এটাই হলো উত্তর। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। স্পিড ইন্টু 5/18, এটা ফর্মুলা হলো যে ট্রেনটি 1 সেকেন্ডে কতটা দূরত্ব যায়। আর যখনই আমরা 1 সেকেন্ডে একটা বের করতে পারবো তখন আমরা 8 সেকেন্ডে বা যত সেকেন্ডই থাক না কেন সেটাও বের করতে পারবো। তাহলে ট্রেনের ক্ষেত্রে যদি অঙ্ক আসে সেগুলো কিন্তু আমরা এই ফর্মুলা দিয়েই চেষ্টা করব করার। যখন চাকরির জন্য অঙ্কটা করব তখন অবশ্যই শর্টকাট প্রয়োগ করার চেষ্টা করতে হবে। শর্টকাট আমরা তখন প্রয়োগ করতে পারবো যখন হচ্ছে আমার অঙ্কের মূল বিষয়বস্তু জানা থাকবে, তখন আমরা হচ্ছে শর্টকাট প্রয়োগ করতে পারবো। আর না হলে দেখা গেল যে অঙ্কটা আমি বুঝিনি আর শর্টকাটটা প্রয়োগ করেছি উল্টো রকম ভাবে, তখনই তো উত্তরটা একটা ভুল উত্তর আসবে, আর সেই ভুল উত্তরটা হচ্ছে অপশনের মধ্যে দেওয়া থাকে। এটাই হচ্ছে নর্মালি চাকরির পরীক্ষার ক্ষেত্রে করা হয়ে থাকে, যে একটি ভুল উত্তরও দিয়ে দেওয়া থাকে, যেই ভুল উত্তরটি বেশিরভাগ ক্যান্ডিডেট হচ্ছে করে মানে বের করবে। নেক্সট হচ্ছে ম্যাথ নাম্বার 3। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 3। একটি সংখ্যার 32% এবং 17%, একটি সংখ্যার 32% এবং 17% এর পার্থক্য হচ্ছে কত? পার্থক্য হলো 120। 120 সংখ্যাটি কত? সংখ্যাটি কত? এটা হচ্ছে প্রবলেম নম্বর 3। 700, 800, 600 নাকি 900? 700, 800, 600 নাকি 900? 4টে অপশন দেওয়া রয়েছে। এবার ঝটাঝট করে দেখি 4টে অপশনের মধ্যে কোনটা তোমাদের হচ্ছে। বলো কত হবে? খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক এটা। একটি সংখ্যা 32% এবং 17% পার্থক্য হচ্ছে 120, তবে সংখ্যাটি কত? একটি সংখ্যা 32% এবং 17% এর পার্থক্য হলো 120, সংখ্যাটি কত? ভীষণ সহজ অঙ্ক, এবং শুধু সহজ নয়, এই যে অঙ্কটি তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসে জিজ্ঞেস করা হয়েছিল। এই কোশ্চেনটি পিএসসি মিসলেনিয়াসে জিজ্ঞেস করা হয়েছিল। চলো আমরা সময় ওয়েস্ট না করে সলিউশনের দিকে যাই। কেউ উত্তর বলেছে একজন 800, না কেউ বলেছে 800। আচ্ছা, 32% থেকে
থেকে যদি 17% মাইনাস করা হয় তাহলে কত হয়? 15%। 15%, অর্থাৎ সংখ্যাটির 15% হলো 120। 15% হলো 120। 15% হলো 120। তাহলে 1% কত হবে? 120/4, 120/15। সুতরাং সংখ্যাটির 100% হবে 120/15 ইন্টু 100 ইজ ইকুয়াল টু যা হবে তাই, কাটাকুটি করে এটা আসবে। কেমন করে? এটা দিয়ে এটাকে যদি আমি ডিরেক্ট কেটে দিই তাহলে হচ্ছে 8, আর 8 দিয়ে যখন 100 গুণ করবো তখন হচ্ছে 800। অর্থাৎ অপশন বি হলো সঠিক উত্তর। অপশন বি হলো সঠিক উত্তর। নেক্সট, দুজন করছো, তিনজন করেছো, ইনাকশি আহমেদ, রাখি কবিরাজ আর জয়শ্রী বর্মন। নেক্সট হচ্ছে, চলো এটা তো দরকার নেই। এটা পিএসসি মিসলেনিয়াসে জিজ্ঞেস করা হয়েছিল। আমি বারবার বলছি, সব অঙ্ক যে কঠিন জিজ্ঞেস করা হবে ক্লার্কের পরীক্ষায় তা নয়। 60% অঙ্ক সহজ থাকবে, যেগুলো হচ্ছে 60% স্টুডেন্ট করতে পারবে। 20% স্টুডেন্ট ম্যাথ থাকবে মডারেট, যেটা যারা অঙ্ক করে প্র্যাকটিস তারা করতে পারবে। আর 20% ম্যাথ থাকবে হার্ড, যেটা হচ্ছে যারা সর্বদাই অঙ্ক প্র্যাকটিস করে তারা করতে পারবে। তারপরেও তো অনেক সময় মিস্টেক হয়ে যায় কাজ করতে গিয়ে, অঙ্ক করতে গিয়ে। তাড়াহুড়োর কারণে আমরা অনেক সময় ভুল উত্তরটাকে মার্ক করে চলে আসি, তো তখন সেক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে নাম্বারটা, মানে নাম্বারটা কমে যাবে বা স্কোরটা কমে যাবে। নেক্সট অঙ্ক হচ্ছে আটটি ফল, এই ধরনের একটা অঙ্ক তোমরা পাবে, ঠিক আছে? এই ধরনের একটা অঙ্ক তোমরা পাবে। 8টি ফলের ক্রয় মূল্য, 8টি ফলের ক্রয় মূল্য 6টি ফলের বিক্রয় মূল্যের সমান। 8টি ফলের ক্রয় মূল্য 6টি ফলের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? কোশ্চেন নাম্বার 4। 8টি ফলের 8টি ফলের 8টি ফলের ক্রয় মূল্য ক্রয় মূল্য 6টি ফলের বিক্রয় মূল্যের সমান। 8টি ফলের ক্রয় মূল্য 6টি ফলের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? লাভের হার, লাভের হার অর্থাৎ লাভের শতকরা হার কত? ঠিক আছে, অপশন 20%, 20%, 25%, তারপরে হচ্ছে 33%, 33.33%, 66.66%, 67%। চারটা অপশন দেওয়া রয়েছে, বলো দেখিনি কোনটা হবে। চলো, ইনাকশি আহমেদ অপশন দিয়েছে একটা, চেষ্টা করছি, দেখছি অঙ্কটা করছে যে ওটা ঠিক বলেছে কিনা। আর কেউ যদি চেষ্টা করছো তাহলে করো, না হলে দ্রুত সমাধানের দিকে চলে যাব।
দেখো সহজ ব্যাপার হলো কি যে 6টি কিনেছে 100 টাকায়, 6টি কিনেছে 100 টাকায়, কিনেনি 6টি বিক্রি করেছে, 6টি বিক্রি করেছে, ধরে নিচ্ছি ঠিক আছে, ধরি 6টি বিক্রি করেছে 100 টাকায়। আর কি 8টি ক্রয় করেছে কত টাকায়, 8টি ক্রয় করেছে 100 টাকায়। কেন এরকম লিখলাম, কারণ এখানে বলা হয়েছে যে 6টির যা বিক্রয় মূল্য, 6টির যা বিক্রয় মূল্য তা 8টির ক্রয় মূল্যের সমান। তো ধরে নিচ্ছি যে 6টা কিনেছে 100 টাকায়, 6টা বিক্রি করেছে 100 টাকায় আর 8টা কিনেছে হচ্ছে 100 টাকায়। তা 8টা কিনে 8টা যে দামে কিনেছে 6টা সে দামে বিক্রি করে দিয়েছে, 8টা যে দামে কিনেছে 6টা সে দামে বিক্রি করে দিয়েছে। তাহলে কি হলো, 8টা যে দামে কিনলো সে যদি 6টাই সে দামে বিক্রি করে দেয় তাহলে তার দুটো পড়ে থাকলো, মানে দুটো তার এক্সট্রা, এটা হচ্ছে লাভের ঘরে পড়ে থাকলো। দুটি ফল হচ্ছে তার, এই দুটো হচ্ছে তার লাভের ঘরে থাকলো, এই দুটো হচ্ছে লাভ, অর্থাৎ 6টার মধ্যে দুটো লাভ। 6টার মধ্যে 6টা সে বিক্রি করে ফেলেছে, 6টা সে বিক্রি করে ফেলেছে, দুটো তার হচ্ছে লাভ থেকে গিয়েছে। তো 6টা যখন সে বিক্রি করেছে দুটো লাভ থেকে গিয়েছে, 6টাতে যদি দুটো লাভ হয় তাহলে একটাতে কত, 100টাতে কত, পার্সেন্টেজ বের করলেই এটার উত্তরটা বেরিয়ে আসবে। 6টিতে 6টি ফলে লাভ হয় 2টি ফল, তাই তো? তাহলে একটাতে কত হবে, একটি ফলে লাভ হয় 2/6টি ফল, সুতরাং 100টি ফলে লাভ হয় সমান সমান ইন্টু 100। এখন যখন আমরা ভাগ করব তখন কাটাকুটি করব, তখন 2 দিয়ে 6কে কেটে দেবো, হবে 3, আর 3 দিয়ে যখন আমি এটাকে ভাগ করব তখন হবে 33.33 হবে, অর্থাৎ যখন এটাকে আমি পার্সেন্টেজে নিয়ে যাব তখন সেটা পার্সেন্টেজ হবে। তো 33%। এখন এটা তো আমি পাটিগণিতের একটা ফর্মুলাতে তোমাদেরকে বোঝানোর জন্য বললাম, এটা তো আর মানে যদিও এটাই মানে নিয়ম আর কি, এটা দিয়েও অঙ্কটা করা যাচ্ছে বা করা যাবে। তারপরে হচ্ছে একটা সূত্র রয়েছে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যে যদি ক্রয় মূল্য ক্রয় সংখ্যা থেকে আমরা বিক্রয় সংখ্যাটাকে বিয়োগ করি, ক্রয় সংখ্যা থেকে বিক্রয় সংখ্যাকে বিয়োগ করি, আলটিমেটলি যেটা এটাই আসবে আর কি, ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে বিক্রয় সংখ্যা ইন্টু 100। দেখো কি এটা হচ্ছে ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা, এই যে ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা, ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে বিক্রয় সংখ্যা, ইন্টু 100। তাহলে দেখো আলটিমেটলি কি দাঁড়ালো, ক্রয় সংখ্যা মানে কত, ক্রয় সংখ্যা হচ্ছে 8, বিক্রয় সংখ্যা কত 6, বিক্রয় সংখ্যা কত এখানে আবার 6 ইন্টু 100, তার মানে এটাই তো দাঁড়ালো না, 8 মাইনাস 6/6 ইন্টু 100, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস যখন করবো তখন 2/6 ইন্টু 100। এই যে ফর্মুলা এটাই তো এখানে আছে। তো এই পদ্ধতিতে হচ্ছে ক্রয়, এবং তোমরা মোটামুটি অ্যাসিওর থাকো যে এই ধরনের একটা অঙ্ক তোমরা তোমাদের ক্লার্কের পরীক্ষায়
কমন পাচ্ছ। এই ধরনের একটা অঙ্ক, এটাই থাকবে এটা আমি বলছি না, বাট এই ধরনের একটা অঙ্ক তোমাদের ক্লারিক্যাল এক্সামে এসএসসি ক্লার্কের যে পরীক্ষাটা হবে সেখানে কমন থাকার মানে প্রচুর মানে প্রভূত সম্ভাবনা যাকে বলা হয়, প্রভূত সম্ভাবনা রয়েছে। চলো নেক্সট হচ্ছে 1/2, 2/3, এটা আমরা কালকে করেছি না করি 4 নম্বর গেল। ম্যানুয়াল বোর্ড হলে এই টাইম ওয়েস্ট হয় এটা করতে গিয়েই। 1/2, 2/3, 3/4 এর লসাগু কত? এটাই হচ্ছে প্রশ্ন। 1/2, 2/3, না গসাগু ছিল, সরি, গসাগু কত? 1/2, 2/3, 3/4 এর গসাগু কত? অপশন হচ্ছে 1/12, 6, 1/6, 1/24, 1/6 আর হচ্ছে 1/24, চারটে হচ্ছে অপশন রয়েছে। এবার করে দেখাও দেখি। 33.33, 33.33, হ্যাঁ ওটা তো হলো। এটা করে দেখাও দেখি। কেউ কি করেছো এটা? 1/12, 1/2, 2/3, 3/4 এর গসাগু কত জিজ্ঞেস করা হয়েছে। তো একজন উত্তর দিয়েছে যে 1/12। যখন আমরা ভগ্নাংশের গসাগু করব, তখন যে সূত্র, যেটা ক্লাস 2-3 শেখানো হয়েছিল, যে ভগ্নাংশের গসাগু এই যে ফর্মুলা, সেটা হলো লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু। ঠিক আছে, এটাই তো ফর্মুলা, মানে এটাই তো নিয়ম, বেসিক। যখন ভগ্নাংশের গসাগু করা হয়, এটাই তো আমরা শিখেছিলাম না ছোট ক্লাসে। তখন হচ্ছে যখন ভগ্নাংশের গসাগু করা হয়, তখন হচ্ছে কি এগুলো হচ্ছে কি আপারটা, এটা হচ্ছে লব, আর লোয়ারটা হচ্ছে হর। একদম পাতি বাংলায়, পাটিগণিত তো পাতি বাংলায় কথাটা হচ্ছে এরকম যে লবগুলোকে গসাগু করতে হবে। তো 1, 2, 3 এর গসাগু হচ্ছে 1, আর 2, 3, 4 এর যদি তোমরা লসাগু বের করো তাহলে কত হবে? 2, 3, 4। তো অন্য কিছু তো যায় না, 2 গেল, 1 দিলাম, 3 গেল, 2 দিলাম, 2, 3, 3 2 গুণে 6, 6 2 গুণ
12, তাহলে 1/12 হচ্ছে এর উত্তর। এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে 5 নম্বরটা আমরা করে ফেলেছি। দেখো, কঠিন করতে করতে হঠাৎ একটা খুব সহজ অঙ্ক দিয়ে দেওয়া হলো। নেক্সট হচ্ছে, এবং এটা যেটা এই অঙ্কটা, এটা হচ্ছে 2012 সালে যখন স্টাফ সিলেকশন কমিশন থেকে, যখন 2012 সালে স্টাফ সিলেকশন কমিশন থেকে ক্লার্ক নেওয়া হতো, তখন হচ্ছে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল। WB স্টাফ সিলেকশন কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন আগে ছিল, তোমরা জানো। তো তখন হচ্ছে এই অঙ্কটা জিজ্ঞেস করা হয়েছিল, অর্থাৎ এটা পরীক্ষায় জিজ্ঞেস করা একটা অঙ্ক। নেক্সট, একটি ট্রেনের গতিবেগ, এটা তো অনেকবার করে পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে। 6 নম্বরটা, একটি ট্রেনের গতিবেগ 54 km/h কিলোমিটার পার আওয়ার হলে ট্রেনটির গতিবেগ মিটার পার সেকেন্ডে বের করো। নির্ণয় করুন। একটি ট্রেনের গতিবেগ 54 কিলোমিটার প্রতি ঘন্টা 54 kmph হলে ট্রেনটির গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করুন। তাই না? এটাই তো ফর্মুলা, এটাই তো অঙ্ক। যখন কোনো ট্রেনের গতিবেগ আমরা জানি, ট্রেনের গতিবেগ ঘন্টায় জানা থাকলে ট্রেনের গতিবেগ যদি ঘন্টায় জানা থাকে, তবে প্রতি সেকেন্ডে ট্রেনের গতিবেগ ইজ ইকুয়াল টু এটা অর্থাৎ ঘন্টায় গতিবেগ ইন্টু 5/18, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা সেকেন্ডে বের করতে পারবো। তাহলে একটি ট্রেনের গতিবেগ যখন দেওয়া থাকবে, যদি সেকেন্ডে বের করতে হয়, তাহলে গতিবেগটাকে আমরা 5/18 দিয়ে গুণ করলেই হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব।
নেক্সট হচ্ছে 7 নম্বরে যাই। 7 নম্বরের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, চিনির দাম তোমরা জানো, এই অঙ্ক চিনি আর কয়লা ক্লাস 8-এর পাটিগণিত বই, সেই কয়লা নিয়ে বারবার করে প্রশ্ন করা হয়েছিল, আর পরীক্ষাতে সেই কোশ্চেনটা প্রত্যেক বছরই প্রত্যেকেরই কমন পড়তো। তো চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারকে কত ব্যবহার কত কমাতে হবে যাতে খরচ অপরিবর্তিত থাকে? 7 নম্বর খুব সম্ভবত, যদি ভুল না করে থাকি, চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারকে চিনির ব্যবহার কত কমাতে হবে যেন খরচ অপরিবর্তিত থাকে? খরচ অপরিবর্তিত থাকে অর্থাৎ ধরে নিচ্ছি আগে 100 টাকা খরচ করতো একটি পরিবার পার মান্থ চিনির জন্য, কিন্তু এখন মানে 100 টাকা 1 কেজি চিনি কিনতো, কিন্তু এখন চিনির দাম 20% বেড়ে গিয়েছে, অর্থাৎ 120 টাকা হয়েছে পার কেজি। তাহলে খরচ কতটা কমাতে হবে যাতে হচ্ছে এই যে খরচটা পার মান্থ চিনির পিছনে যে খরচটা সেটা সমান থাকে। অপশন হলো 20%, 25%, 16.66% আর 15%। 20%, 25%, 16.66%, 16.66 হয় না, 16.67 হয় অ্যাকচুয়ালি, আর 15%। এই হচ্ছে 4টা হচ্ছে অপশন। পিএসসি ক্লার্কশিপ 2017 এটা প্রশ্ন। তাহলে এখানে যে পার্সেন্টেজটা বৃদ্ধি পেল সেই পার্সেন্টেজটাকে আমরা ভাগ করব কত দিয়ে? 100 প্লাস সেই পার্সেন্টেজটা দিয়ে। এটাই হলো ফর্মুলা শর্টকাট। যদি এই ফর্মুলায় আমরা ফেলতে পারি তাহলেই হচ্ছে আমরা এটা করতে পারবো। মীনাক্ষী একদম সঠিক উত্তর করেছো। তাহলে 20/120 এটা দিয়ে আমরা যখন করব তখনই এটার উত্তরটা মিলে যাবে, 20/120। আর এটা দিয়ে এটাকে করলে হচ্ছে কত? 1/6, মানে 1/6 দাঁড়ালো। ঠিক আছে, 1/6 অর্থাৎ যেটা এটাকে যখন পার্সেন্টেজে নিয়ে যাব আমি, তখন অবভিয়াসলি এটাকে আমার 100 দিয়ে গুণ করতে হবে। পার্সেন্টেজে নিয়ে যেতে হলে। তাহলে আমি যখন 100কে এটা দিয়ে ভাগ করব তখন এটা হচ্ছে 16.67 হয় অ্যাকচুয়ালি। কিন্তু যেহেতু অপশনের মধ্যে এটা দেওয়া আছে, এটাও তো সঠিকভাবে হয় না, এটা চলতেই থাকে। তো যেহেতু অপশনের মধ্যে এটা দেওয়া আছে এবং এটাই সবচেয়ে কাছের, তাই এটাকেই সঠিক উত্তর হিসেবে ধরে নিতে হবে। অর্থাৎ চিনির ব্যবহার 20% বৃদ্ধি পাওয়ায় পরিবারটিকে চিনির খরচ 16.67% বা 16.66% কমাতে হবে। এই একই অঙ্ক আলাদাভাবে জিজ্ঞেস করা হয়
একই অঙ্ক আলাদাভাবে জিজ্ঞেস করা হয়, সেটা কি, সেটা হচ্ছে কয়লা দিয়ে জিজ্ঞেস করা হয় বা আরো অন্য কোনো দিয়ে জিজ্ঞেস করা হয়। গ্যাসের মূল্য বৃদ্ধি, এখন যেমন কয়লাটার ব্যাপারটা নেই, এখন গ্যাস হতে পারে যে গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে, তো গ্যাসের মূল্য বৃদ্ধি হলো 25%। এটা করে দেখাও দেখি। গ্যাসের মূল্য বৃদ্ধি 25% বৃদ্ধি পাওয়ায় যদি এটা পেতো, ঠিক আছে, তাহলে কি হতো, তাহলে এটা উত্তর কত হতো? 25% যদি হতো। কারণ হচ্ছে ইদার কয়লা অর গ্যাস অর চিনি, এরকম ভাবে প্রশ্ন একটা থাকে। এই হচ্ছে একটা দ্রব্যমূল্য বৃদ্ধি, একটা ট্রেনের অঙ্ক, আর সেটা হচ্ছে ওই 54টাই বেশিরভাগ থাকে, অথবা একটি ট্রেন হচ্ছে একটি প্যাসেঞ্জারকে অতিক্রম করলো, সেটা। আর হচ্ছে আরেকটা কি অঙ্ক, ওই এতটি ফল এত টাকায় ক্রয় করে এত টাকায় বিক্রয় করলে ওই লাভের হার কত। এই যে কয়েকটা অঙ্ক, এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এগুলো কিন্তু থেকে যায়। এই অঙ্কটাকেও করো, গ্যাসের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারকে গ্যাসের ব্যবহার কত কমাতে হবে যেন গ্যাসের পেছনে খরচ অপরিবর্তিত থাকে। এই যে পরে অঙ্কটা আমি দিলাম, সেটা যদি 25% দিয়ে থাকে অথবা 10% দিয়ে থাকে, পার্সেন্টেজটা আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু ফর্মুলাটা হচ্ছে একই রকম। রাখি কবিরাজ বলছে 20%। ফর্মুলাটা কি? ফর্মুলা হলো যেটা বৃদ্ধি পেল সেটা ডিভাইডেড বাই 100, এর সঙ্গে যেটা বৃদ্ধি পায় সেটা, আর এখানে হচ্ছে ইন্টু 100। এটা হচ্ছে ফর্মুলা, তাই না? অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধির হার ডিভাইড বাই 100 প্লাস দ্রব্যমূল্য বৃদ্ধির হার ইন্টু 100, এটাই হচ্ছে এটার ফর্মুলা। এটাকে যদি আমি একটু ভাষায় লিখি তাহলে হচ্ছে 100 প্লাস আর ইন্টু 100। এটা কি? এই যে আরটা হচ্ছে রেট, যে রেটে বৃদ্ধি পেয়েছে। তাহলে এটাকে তোমরা যখন কাটাকুটি করো তাহলে 25/125 ইন্টু হচ্ছে 100, তো এখানে হবে 4, এখানে হবে 5, আর এটা দিয়ে এটাকে কাটলে হবে 5, আর এটা দিয়ে এটাকে গুণ করলে হবে 20, তাহলে 20%। অর্থাৎ এই ধরনের অঙ্ক যদি থাকে, তোমরা এখানে 1 নম্বরের মধ্যে 1 নম্বর পেয়ে যাচ্ছ, এবং এটা হচ্ছে WBSC ক্লার্কশিপ 2007-এর কোশ্চেন। একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হলো। একটি বই, 8 নম্বর কোশ্চেন। অ্যাকচুয়ালি আমি লিখতে লিখতে তোমাদের অঙ্কটাই হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এই বোর্ডের অসুবিধা, কিন্তু কিছু করার নেই ভাই। এখন আমার এই মুহূর্তে আর কি আপাতত এটাতেই শিখতে হবে। যদি একটু প্র্যাকটিস করতে হয়, একটু ধৈর্য ধরে টাইম ওয়েস্ট করে হলেও এটাতেই প্র্যাকটিস করতে হবে। এখন যদি প্র্যাকটিস করতে হয়, আইদার তো ডিজিটাল বোর্ড তো আছেই, আমার কাছে এটা নেই ডিজিটাল বোর্ড, তো সরি, এখানে টাইমটা অনেকটা বেশি ওয়েস্ট হচ্ছে অঙ্কের পেছনে। হ্যাঁ, একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, এটা হচ্ছে 8 নম্বর। একটি বই 10% ক্ষতিতে, যা দাম ছিল তার থেকেও 10% ক্ষতিতে বিক্রি করা হলো, মানে যা ক্রয় করেছিল তার থেকে 10% ক্ষতি করলো, বিক্রি করা হলো। যদি আরো 45 টাকা বেশিতে বিক্রি করা হতো তবে 5% লাভ হতো। যদি আরো 45 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তবে, আমি জানি তোমাদের অঙ্ক হয়ে গিয়েছে, তবে
5% লাভ হতো। আর তোমরা প্রশ্নটা কি করবো সেটাও নিশ্চয়ই বুঝে গিয়েছো, কারণ এটাই হয় আর কি। বইটির ক্রয় মূল্য কত ছিল? বইটির ক্রয় মূল্য কত ছিল? ঠিক আছে, অপশন আর দিচ্ছি না, তোমরা করে দেখাও দেখি। এটা অঙ্ক লেখার আগে এরকম দুখানা অঙ্ক করে ফেলা যায়। কেউ উত্তর দাও। 20%। কত? কেউ বলছো না, বলতে পারছো না? চলো, তো এখানে আমি পড়িয়ে দিই, সময়টা ওয়েস্ট হচ্ছে। এখানে বলা হয় 10% ক্ষতিতে বিক্রি হয়েছে, আর যদি 5% লাভ করতে হতো তাহলে হচ্ছে 45 টাকা আরও বেশি মূল্যে বিক্রি করতে হতো। ঠিক আছে, তাহলে ক্ষতি মানে কি? ক্ষতি মানে হচ্ছে মাইনাস। তাহলে আর লাভ মানে হচ্ছে প্লাস। তাহলে 5%-এর সঙ্গে 5% ক্ষতি হয়েছে, অর্থাৎ 100 যদি হতো সেটা নেমে এসছে করতে 90-তে, এখানে 10%। আর 100 যদি হয়ে সেটা 105-এ যেত, তাহলে এখানে হচ্ছে 5%, তাহলে এটা হচ্ছে 5%। এখন এই যে এইটুকুর ডিফারেন্স হচ্ছে কত? 45। এটুকুর ডিফারেন্স কত? 45। কতটার পার্সেন্টেজের? এখানে 10, এখানে 5, 15%-এর ডিফারেন্স হচ্ছে 15%-এর ডিফারেন্স হচ্ছে 45। সুতরাং 1%-এর ডিফারেন্স হচ্ছে 45/3। সুতরাং 100%-এর ডিফারেন্স হচ্ছে 45/3 ইন্টু 100 ইজ ইকুয়াল টু কত? না, এখানে ভুল করেছি। 15। তাহলে সমান 300। এটা হচ্ছে উত্তর, 300 টাকা। ঠিক আছে, তাহলে একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি আরো 45 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তবে লাভ হতো 5%। বইটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে এই যে 10% ক্ষতি, অর্থাৎ সেটা মাইনাসের দিকে গেল, আর 5% লাভ সেটা প্লাসের দিকে গেল। তাহলে 10 আর 5 যোগ করলে একসাথে কত হচ্ছে? এখানে আমি ডিফারেন্সটা দেখিয়ে দিয়েছি। 90 থেকে কমে গিয়ে সেটা হলো 100 থেকে কমে গিয়ে হলো 90, এখানে 10%, আর 100 থেকে বেড়ে গিয়ে হলো 105, সেটা হলো 5%। তাহলে এই যে 10 আর এই যে 5, টোটাল এই যে 15%, এটা ডিফারেন্স কত টাকায়? 45 টাকায়। তো সেভাবে 100% বের করলেই হচ্ছে আমাদের অঙ্কটির উত্তর বেরিয়ে আসে। নেক্সট অঙ্ক।
নম্বরটা সহজ আছে। 2/3, 3/5, 5/8 আর 7/10। 2/3, 3/5, 5/8, 2/3, 3/5, 5/8 আর 7/10 এর মধ্যে বৃহত্তম কোনটি? বৃহত্তম কোনটি? 2/3, 3/5, 5/8 আর 7/10 এর মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি? কালকেও তোমরা এরকম একটা করেছো, গতকাল একটা এরকম করেছো। তো আমরা কি করব? আমরা গতানুগতিক পদ্ধতিতে করতে পারি। সমস্ত হরগুলোর লসাগু বের করে আমরা করতে পারি। এছাড়াও আরও শর্টকাট রয়েছে, 2-3টে ফর্মুলা রয়েছে বা 2-3টে পদ্ধতি রয়েছে অঙ্কগুলোকে করার। তাহলে 2/3, 3/5, 5/8, 7/10 এই হলো 4টে ভগ্নাংশ। ঠিক আছে, 4টে ভগ্নাংশ দেখা যাচ্ছে আশা করি, কিন্তু কেউ তোমরা বলতে পারলে না, সেটা হচ্ছে বড় কথা। 7/10 বলেছ, চলো 7/10 বলেছ। তাহলে যদি আমরা গতকালকের মতোই করি, যে একটা করে 0 বসিয়ে দিলাম, গতকাল তো এটা করিনি না, তাহলে এটা কত হবে? এটা হবে 6.67। এটাকে যদি করি তাহলে হচ্ছে 6, এটাকে যদি করি তাহলে 6×8 = 48, আর 6×8 = 48, আর থাকছে কত? 20 হলে 2, ওই 2 এর মতো আসবে কিছু একটা, হ্যাঁ, বা 2×5 মতো আসবে বোধহয়, এরকম আসবে। আর এটা হচ্ছে 7। দেখো, তাহলে এই পদ্ধতিটাই হচ্ছে কিন্তু সব থেকে সহজে করা যায়, সব থেকে সহজে এবং কম সময়ের মধ্যে এটাতেই করা যায়। এবং এক্ষেত্রে এটা হলো যে ভাগ করে ভাগফল কোনটা আসলো লার্জেস্ট, এটা। সুতরাং বৃহত্তম ভগ্নাংশ কোনটি? বৃহত্তম ভগ্নাংশ 7/10। আর গতানুগতিক পদ্ধতি কি? গতানুগতিক পদ্ধতি হলো হরগুলোর লসাগু করা। 9-10 নম্বরটা আমরা দেখি এবার। দশ নম্বর অঙ্কটি দেখি। কত শতাংশ সুদে কোনো আসল 8 বছরে দ্বিগুণ হবে? কত, 10 নম্বর অঙ্ক, সুদ আসলের কত শতাংশ সুদে কোনো আসল 8 বছরে দ্বিগুণ হবে? ঠিক আছে, এটা ফর্মুলা কি? ফর্মুলা কিছুই নেই। যদি দ্বিগুণ জিজ্ঞেস করা হয়, হ্যাঁ, আর বছর দেওয়া থাকে, কোনো ফর্মুলা ইউজ করতে হবে না। তবুও তোমরা যারা করছো, করো দেখি কত বলছো। আমি আর অপশন দিলাম না।
কারণ এত সহজ অঙ্কের অপশন না দেওয়াই শ্রেয়। নেই এই অঙ্কের উত্তর এখনো কেউ দিচ্ছে না। আচ্ছা 12.5% ইনাকশি আহমেদ বলেছো, আর ববিতা পারভিন নেই এখানে, আর কেউ বলছে না, এরা সব চলে গিয়েছে। হ্যাঁ, যদি এরকম অঙ্ক থাকে কোনো রকম ফর্মুলা ইউজ করার দরকার নেই, সিম্পলি 100কে এটা দিয়ে ভাগ করে দেবে, তাহলেই হচ্ছে চলে আসবে উত্তর। অথবা এরকম করে লিখতে পারো 12.5%, না, হ্যাঁ পার্সেন্ট। ঠিক আছে, মানে যদি এরকম দেওয়া থাকে কত শতাংশ সুদে, মানে যদি বলা হয়, যদি এটা চাওয়া হয়, শতাংশটা যদি চাওয়া হয়, আর যদি দ্বিগুণ বলা হয়, ঠিক আছে, বছর যদি দেওয়া থাকে, হ্যাঁ, যদি বলা হয় যে দ্বিগুণ হবে, তাহলে সিম্পলি 100কে সেই বছরটা দিয়ে ভাগ করে দেবে, উত্তর বেরিয়ে আসবে। হলো, যদি এটা এখানে 8 বছর না হয়, এটা যদি আমার থাকতো 12 বছর, তাহলে আমি 100কে তখন কি করতাম, 12 দিয়ে ভাগ করতাম, যা এখানে ভাগফল হবে সেটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এটা খুব সম্ভবত 8.5 বা কিছু একটা হয়ে যাবে আর কি। তো চলো ঠিক আছে, আজকে 10টা ম্যাথই থাকলো, আমি আজকে টানতে পারলাম না বিশেষ কারণে। তোমরা জানো আগামীকাল থেকে এইচএস এক্সাম শুরু হচ্ছে, সকালবেলা 9টার সময় থেকে ডিউটি করতে হবে। তো আজকে আমি আর কন্টিনিউ করলাম না, চেষ্টা করব কালকে, যেহেতু কালকে বিকালবেলা ফাঁকা থাকবো, তাহলে কালকে চেষ্টা করব আরও বেশি করে ক্লাস করানোর। তোমরা যারা পরে জয়েন হয়েছো তোমরা হচ্ছে চেষ্টা করবে প্রথম থেকে লাইভটাকে চালিয়ে দেখার, তাহলে যে 10টা অঙ্ক করানো হলো, এই 10টা অঙ্ক তো ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, তার মধ্যে একটা দুটো অঙ্ক খুবই সোজা ছিল, যেগুলো হচ্ছে দেখেই উত্তর করা যাচ্ছিল, বাকিগুলো একটু কষতে হচ্ছিল। আর এখান থেকে আমরা কয়েকটা ফর্মুলা জানতে পেরেছি, কয়েকটা শর্টকাট জানতে পেরেছি, কয়েকটা অঙ্কের পদ্ধতি জানতে পেরেছি। তো নিঃসন্দেহে তোমরা যদি দেখো, তাহলে নিঃসন্দেহে তোমাদের একটা উপকার করবে। তোমাদের যখন তোমরা পরীক্ষাটা দেবে, ক্লার্কের পরীক্ষা বা গ্রুপ ডির পরীক্ষা, সে সময় তোমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে। আরও একটা জিনিস বলছি, যে এই যে কয়েকটা দিন তোমরা প্র্যাকটিস করবে, আজকে 11 তারিখ, মোবাইল ফোন একদম ইউজ করবে না যখন অঙ্ক প্র্যাকটিস করছো আর কি, একদম হাতে কলমে বা হচ্ছে কলম দিয়ে খাতায় লিখে লিখে ক্যালকুলেশন করবে, মানে একদম ম্যানুয়াল যেটাকে বলা হয়। মোবাইল ইউজ করে করে ক্যালকুলেশনটা করবে না, না হলে যেটা হবে, না হলে ওই যে ব্রেনটাতে যে একটা জং ধরে আছে অনেকদিন অঙ্ক না করার ফলে, সেটা কিন্তু সেই জংটা সরবে না। কারণ আমরা এখন এত মোবাইল ইউজ করি, ক্যালকুলেটর, যার ফলে আমরা খুব সহজ যোগগুলো হচ্ছে আমরা মুখে মুখে করতে পারি না। আর তোমরা জানো ওখানে সিম্পলিফিকেশন দেওয়া থাকবে, সেখানে তো তখন তোমরা করতেই পারবে না। চলো, সময় তোমরা দিলে সেজন্য তোমাকে ধন্যবাদ। চেষ্টা করব আগামীকালও হচ্ছে এরকম ক্লাস নিয়ে আসার, এবং কালকে চেষ্টা করব যে আরও 2-1টি অঙ্ক যেন আমি বেশি করাতে পারি। তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে, যারা দেখছো বা করছো ক্লাসগুলো। কালকের ক্লাসটি যারা দেখোনি, ক্লাসটি করবে, আর যারা আজকে করলে এবং আজকে কালকেরটি দুটোই করলে, তোমাদের মতামত জানাবে যে এরকম ক্লাসের প্রয়োজন আছে কিনা, বা কোশ্চেন লেভেল নিয়েও যদি প্রশ্ন থাকে সেটা তোমরা ভিডিও শেষে কমেন্টে এসে জানালে ভালো হয়, যখন লাইভটা শেষ হয়ে যায়। কারণ আমরা লাইভ সেকশনে যতক্ষণ লাইভ থাকে, লাইভে যে সমস্ত কমেন্টগুলো করি, লাইভটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই কমেন্টগুলো চলে যায় অটোমেটিক্যালি। আর লাইভ শেষ হওয়ার পরে যে কমেন্টগুলো করি, সেই কমেন্টগুলো থেকে যায়। তাই হচ্ছে লাইভটা শেষ হওয়ার পরে তোমরা একবার কমেন্ট করবে যদি সম্ভব হয়, তাহলে সেই কমেন্টগুলো থেকে যাবে, আর সেখান থেকে আমি বুঝতে পারবো তোমাদের ফিডব্যাকটা, যে ঠিক আছে কি ঠিক নেই। হ্যাঁ, লাইভ চলাকালীন কমেন্টগুলো কিন্তু চলে যাবে লাইভটা শেষ করার সাথে সাথেই। তো লাইভ শেষ হওয়ার পরে কমেন্ট করবে,
তাহলে সেখান থেকে আমার পক্ষে বোঝার সুবিধা হবে যে তোমাদের এই ক্লাসটা কতটা উপকার করছে, সেই ফিডব্যাকটা আমি পরেও দেখতে পারবো। ধন্যবাদ।